আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা এসেছি তোমাদের আলপায়ডুর পক্ষ থেকে। আমরা এসএসসি 26 এবং 27-এর জন্য যে প্রি রিভিশন কোর্সটা লঞ্চ করেছিলাম, আর সেটারই আজকে রসায়নের হচ্ছে তোমাদের পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ের সেকেন্ড ক্লাস। এখন চলো আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করি। এর আগে আমাকে হচ্ছে একটু জানো যে ক্লাসের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। তোমরা আমাকে বলো যে ক্লাসের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আশা করছি ঠিকমতো শোনা যাচ্ছে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। এই যে দেখো, এগুলো হচ্ছে আমরা তোমার গত ক্লাসে দেখেছিলাম যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এগুলো যেহেতু আমাদের অধ্যায়টাই হচ্ছে পদার্থের গঠন এই অধ্যায়ের উপরে। ঠিক আছে? তো এখন আমরা আজকে কি দেখব? আজকে আমরা যেখান থেকে দেখব সেটা হচ্ছে তোমার এই যে আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছি হচ্ছে ভর সংখ্যা পর্যন্ত, অ্যান্ড আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার পরমাণু মডেল এইখান থেকে। ঠিক আছে? তো এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে তোমার যদি তোমার এখান থেকে সিকিউ আসে তাহলে হচ্ছে তোমার কি বলে এটা যে হচ্ছে মানে একটা কোশ্চেন তোমার পরমাণু মডেল থেকে প্রত্যেকটা পরীক্ষায় আসে। ঠিক আছে? মানে প্রত্যেকবার। তো চলো আজকে ক্লাস শুরু করি। পরমাণু মডেল তোমাদের সাধারণত বইয়ে হচ্ছে দুই ধরনের পরমাণু মডেল নিয়ে আলোচনা করা আছে। প্রথম যেটা সেটা হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? তো রাদারফোর্ডের পরমাণু মডেল, আরেকটা আছে হচ্ছে তোমার বোর পরমাণু মডেল। তো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এখানে কি বলা আছে দেখো। রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা বলা আছে এখানে যে হচ্ছে 1911 সালে রাদারফোর্ড কি করেন, রাদারফোর্ড হচ্ছে একটা পরমাণু গঠন সম্পর্কিত নতুন মডেল প্রস্তাব করেন। ঠিক আছে? তো যখন হচ্ছে তোমার 1911 সালে উনি হচ্ছে তোমার এই মডেলটা প্রস্তাব করেন। এখন যখন রাদারফোর্ড তার পরমাণু মডেলটা মানে ব্যাখ্যা করতে যান, তখন কি করে সে হচ্ছে কয়েকটা এই মডেলের উপরে কয়েকটা তার মতামত পোষণ করে। তো সেই মতামতগুলো কি কি তিনি বলেন হচ্ছে যে প্রায় সমগ্র ভর কেন্দ্র মানে কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে। মানে ধর এই যে এখানে যদি দেখো, এখানে যদি লাল এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, তাহলে আমার যে হচ্ছে ভর, সে সবগুলা ভর আমার মানে কিসে অবস্থান করবে, পরমাণুর এই যে নিউক্লিয়াসে আমার অবস্থান করবে। এবং নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা আমরা গতকালকে মানে গত আগের ক্লাসে আমরা পড়েছিলাম যেটা হচ্ছে প্রোটন, এবং আধানবিহীন কণিকা যেটা হচ্ছে নিউট্রন থাকে। ঠিক আছে? এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন খুব দ্রুত ঘূর্ণন করতে থাকে। তো তোমাদের হচ্ছে পরীক্ষায় রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু ব্যাখ্যা আসে। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের আর কি তোমাকে বর্ণনা করতে বলে। তো তোমরা হচ্ছে খুব সহজে আশা করছি আজকে ক্লাস থেকে এটা মানে বুঝে যাবে। তো এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় ইলেকট্রনকে আকর্ষণ করে। আমরা জানি কি আমার হচ্ছে প্রোটন কি, প্রোটন হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি পজিটিভ। আর আমার আমরা গতকালকে হচ্ছে দেখেছিলাম ইলেকট্রন, ইলেকট্রন কি আমার, ইলেকট্রন হচ্ছে তোমার নেগেটিভ। তো এখন দেখো মানে একটা কি একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাহলে কি অবশ্যই একজন আরেকজনের প্রতি কি করবে, আকর্ষণ করবে, এবং এখানে সেটাই বলা হয়েছে। তো বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই হচ্ছে মনে রাখবে, তাহলে হচ্ছে পরীক্ষার খাতায় আমি তো তোমাদেরকে বলেছি যে তোমাদের একটা সিকিউ এখান থেকে আসেই। ঠিক আছে? তো প্রথম তাহলে তারপরে কি হয়, ইলেকট্রন হচ্ছে তোমার নির্দিষ্ট কক্ষপথে এই যে নিউক্লিয়াস আছে এটাকে হচ্ছে এই যে দেখো সেটা হচ্ছে ঘুরে ঘুরে সেটা প্রদক্ষিণ করে। এখন পরমাণুর আকার নিউক্লিয়াসের থেকে অনেক বড়। পরমাণুর আকার কি নিউক্লিয়াস থেকে অনেক বড়। এবং এখানে একটা এমসিকিউ আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাস প্রায় হচ্ছে কি পরমাণুর তুলনায় 10 ইনভার্স মানে 10^15 মিটার। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ব্যাস। আর পরমাণুর ব্যাস কত মাথায় রাখতে হবে, 10^10। তো 10^15 এটা অবশ্যই হচ্ছে ছোট, আর পরমাণুর ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের তুলনায় বড়। তো তোমরা হচ্ছে সিকিউতে আনসার করার জন্য এই কয়েকটা বৈশিষ্ট্য সহজভাবে মনে রাখলেই হবে। তো চলো এরপরে আমরা হচ্ছে দেখি এরপর আমাদের কি আছে, তোমার পরমাণু রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে? তো
রাদারফোর্ড যখন হচ্ছে এই মডেলটা কি করলো তোমার মানে সে বর্ণনা করলো, তখন হচ্ছে তার মডেলে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছে। ঠিক আছে, তো তোমার পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে? তোমার আসে হচ্ছে হয়তো বা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা লিখো। ঠিক আছে, তো তখন আমরা কি করব? তখন আমরা এই যে তোমার ছোট্ট করে এই পয়েন্টগুলো লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো সেখানে পয়েন্টগুলো কি কি আছে আমরা দেখি। দেখো পয়েন্টগুলো আছে হচ্ছে তোমার প্রথম কি বলা আছে, ইলেকট্রন ক্রমাগত কক্ষপথে ঘূর্ণায়মান থাকলে তড়িৎ চুম্বকন মানে তড়িৎ চুম্বক বিকিরণ নির্গত হওয়ার কথা, ফলে এটা শক্তি হারিয়ে তোমার নিউক্লিয়াসে পতিত হয়। এই যে দেখো কি হয়, তোমার ঘুরতে ঘুরতে এই যে দেখো এখানে তোমার নিউক্লিয়াসে পতিত হয়, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে তোমার পরে দেখা গেছে সেটা হচ্ছে বাস্তবে সেটা পরিলক্ষিত হয় না। তো এটা হচ্ছে কি একটা রাদারফোর্ডের সীমাবদ্ধতা। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই মডেল ইলেকট্রনের কক্ষপথ নির্দিষ্ট সংখ্যা কিংবা শক্তিস্তর বোঝাতে পারেনি। মানে রাদারফোর্ডের মডেল তো বলছে যে হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের চারদিকে তোমার ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু নির্দিষ্ট কোনো কক্ষপথ কিংবা শক্তিস্তর এটার কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয় নাই। ঠিক আছে, তো এরপরে দেখো এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে সৌরজগতের সাথে এটাকে তুলনা করা হয়েছে। মানে বলা হয়েছে যে সৌরজগতের মানে ইসের যেরকম হচ্ছে কি করে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, হ্যাঁ, তো সেইখানে সৌরজগতের সাথে এই তুলনাটা কি হয় নাই, সঠিক হয় না, কারণ গ্রহ এবং সূর্যের মধ্যে কেবল মহাকর্ষীয় আকর্ষণ বিদ্যমান, কিন্তু আমরা কি জানি ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ বল কাজ করে, যেটা হচ্ছে একেবারেই এখানে কোনো মিল পাওয়া যায় নাই। ঠিক আছে, তো এরপরে চলো এরপরে কি দেওয়া আছে আমরা দেখি। এরপরে তোমার এই যে আছে হচ্ছে বোর পরমাণু মডেল। এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল দেখছি। এরপর আমরা কি এখন কি দেখব? এখন হচ্ছে আমরা ভোরের পরমাণু মডেল দেখব। তো তোমাদের পরীক্ষায় হয় রাদারফোর্ডের পরমাণু মডেল আসবে, নাইলে হচ্ছে ভোরের পরমাণু মডেল তোমাদেরকে ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে, আচ্ছা আমার ক্লাস কি ঠিকমতো দেখা যায়? আচ্ছা, তো এখন চলো এটা হচ্ছে এবার ভোরের পরমাণু মডেল সম্পর্কে আমরা জানবো। তো বোরের পরমাণু মডেলে কি আছে, এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেহেতু আমরা সীমাবদ্ধতা পাইছি, সেটা সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর, কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নিলস বোর একটা নতুন মডেল তোমার প্রদান করে। এই যে দেখো নতুন মডেল প্রদান করে, একে ভোরের পরমাণু মডেল বলা হয়। তো ভোরের পরমাণু মডেলের ক্ষেত্রে তোমার কি স্যাররা হচ্ছে কোশ্চেনের মধ্যে তোমার বর্ণনা করতে দিবে। তো তখন কি আমরা দেখি বোরের পরমাণু মডেলে কি বলা আছে। প্রথমে যেটা আছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। আমাদের তোমার এই কথাটা মাথায় রাখতে হবে, নিউক্লিয়াস ইলেকট্রনকে মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু সেটা আমার কি যে কোনো তোমার ফিক্সড কক্ষপথ হইতে হবে, ইচ্ছা মতো আমার ঘুরতে পারবে না। তারা কেবল একটি নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে তারা ঘুরতে পারে। মনে রাখতে হবে তারা হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। এই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। তাইলে আমার ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথকে কি বলা হয়? সেই কক্ষপথকে বলা হচ্ছে আমার তোমার প্রধান শক্তি স্তর বা হচ্ছে অরবিট। ঠিক আছে, তো প্রতিটি কক্ষপথকে মানে হচ্ছে তোমার প্রতিটি শক্তি স্তরকে আমরা কি করি, তোমার কে অথবা এল, এম অথবা আমার কি এন, এই চারটা দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, মানে এইভাবে আমরা প্রকাশ করি। তো সেটা কি, সেটা হচ্ছে আমার এই যে এন এর মানের উপরে আমরা নির্ভর করেও আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তো দেখো এরপরে কি আছে, ইলেকট্রন 2 নাম্বার আছে, ইলেকট্রন স্থির কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ হয় না। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায় তখন হচ্ছে শক্তি শোষণ করে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। ইলেকট্রন মাথায় রাখতে হবে, ইলেকট্রন যদি হচ্ছে আমার কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন আমার কি, তখন হচ্ছে আমার শক্তি শোষণ করে। আর আরেকটা জিনিস, ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসে তখন আমার কি করে, শক্তি বিকিরণ করে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে।
তো এটা ছিল আমাদের হচ্ছে বোরের মডেলের যে মতবাদগুলো দেওয়া আছে সেগুলা, ঠিক আছে। তো এখন চলো এরপর হচ্ছে আমরা পরে কি আছে সেটা দেখি। দেখো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের মতো বোরের পরমাণু মডেলেরও আমাদের কি আছে, কিছু সীমাবদ্ধতা আছে। তো সেটাও আমাদের পরীক্ষা আসতে পারে। তো চলো আমরা দেখি সেগুলা কি কি। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার বোর যদিও হচ্ছে একটা যুগান্তকারী মডেল, তারপরেও এর কিছু সীমাবদ্ধতা অবশ্যই আমাদের আছে, ঠিক আছে। তো সেই সীমাবদ্ধতাগুলো কি কি আমরা দেখি। সেই সীমাবদ্ধতাগুলো হচ্ছে আমাদের, দেখো বোর মডেল দ্বারা কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর শুধুমাত্র কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। বাকি যে পরমাণুগুলো আছে সেগুলোর তোমার কি বর্ণালী মানে ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে। যেমন হচ্ছে কি এক বা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল ব্যাখ্যা করতে পারে না। তো বলবো পরীক্ষার জন্য তোমরা অবশ্যই হচ্ছে এগুলা মাথায় রাখবা। জাস্ট তোমার কোশ্চেন আসবে হচ্ছে বোরের মডেলের সীমাবদ্ধতা লিখো, অথবা আসবে হচ্ছে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা লিখো। মানে এভাবে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তোমরা ক্লাস কি বুঝতে পারছো? মানে একটু কমেন্টে জানাও ক্লাস কি ঠিকমতো দেখা যাচ্ছে আমার? আমার ক্লাস কি ঠিকমতো দেখা যাচ্ছে? আচ্ছা, তো দেখো এরপর আমরা কি দেখব। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বোরের মডেল অনুসারে, এই যে দ্বিতীয়টা বোরের মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন গমনে একটি মাত্র সেন্ট্রাল স্পেকট্রাল লাইন, মানে হচ্ছে একটা মাত্র কি তোমার স্পেকট্রাল লাইন পাওয়ার কথা, কিন্তু মানে একটা মাত্র বর্ণালীর রেখা পাওয়ার কথা। কিন্তু আমরা যদি পরীক্ষা করে দেখা গেছে যে আসলে কি রেখাটা অনেকগুলো রেখার সমষ্টি, ঠিক আছে। যখন স্পেকট্রাম হয় তখন এরকম একটা রেখার পাওয়ার কথা, কিন্তু যখন আমরা দেখছি মানে আমরা না আর কি, যখন হচ্ছে বিজ্ঞানীরা দেখছেন তখন দেখছেন যে পরীক্ষা করে যে অনেকগুলো এরকম তোমার স্পেকট্রাম বা হচ্ছে বর্ণালী পাওয়া যায়। তো কেন প্রতিটি রেখা ক্ষুদ্র এবং উপক্ষুদ্র রেখায় বিভক্ত তা হচ্ছে বোর মডেল দিতে পারে না। এবং আমরা যদি দেখি যে হচ্ছে প্রতিটি রেখা আমার কি বিভিন্ন ভাগে ভাগ করা ছিল, যেটা আমার বোর মডেলে উল্লেখ নেই। তো 3 নাম্বার সীমাবদ্ধতা কি ছিল, সেটা ছিল হচ্ছে বোর মডেল অনুসারে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা আমার বোর মডেল বলেছে, কিন্তু আমরা হচ্ছে তোমার পরে যেটা বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইলেকট্রন কি উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। তো তোমার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের মতো বোর মডেলেরও কি ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, ঠিক আছে। তো এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো তোমাদের এই অধ্যায় থেকে হচ্ছে ইলেকট্রন বিন্যাসেরও কোশ্চেনগুলো আসে। তো চলো আমরা হচ্ছে সেটা দেখি সেটা কিভাবে। যে বোরের মডেল যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। এটা তো আমরা হচ্ছে একটু আগে দেখেছি। তো প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার হচ্ছে 2n²। কত আমার? 2n²। এটা মাথায় রাখতে হবে, এটা তোমাদের এমসিকিউ তো আসে, ঠিক আছে। প্রতিটি শক্তি স্তরের মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার কত? আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখন ধরো যদি পরীক্ষা আসে যে হচ্ছে তোমার একটা শক্তি স্তর দিয়ে বললো যে সেখানে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে দেখো আমরা জানি তোমার n সমান 1 হলে সেটা কি, সেটা হচ্ছে কে শক্তি স্তর, এটা মাথায় রাখবা। n সমান 2 হলে সেটা l শক্তি স্তর, n সমান 3 হলে সেটা m শক্তি স্তর, n সমান 4 হলে সেটা হচ্ছে n শক্তি স্তর, ঠিক আছে। তো দেখো এখন আমরা জানি কি সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। n এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে আমার কি হবে 2 × 1², তাহলে কয়টা হবে? 2টি। তাহলে তোমার প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি। এরপরে যদি n এর মান 2 হয় তাহলে আমার কত হয়? দেখো 2 × n এর মান হচ্ছে 2², তার মানে কত? এখানে হচ্ছে 8। দেখো সেকেন্ড শক্তি স্তরে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমার কয়টি? আমার হচ্ছে 8টি। এভাবে আমার দেখো থার্ড মানে শক্তি স্তরে আমার ইলেকট্রন মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, ফোর্থে হচ্ছে আমার
32টি, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করলাম, আমরা হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে বের করলাম, এবং সূত্রটি আমাদের কি, সূত্রটা হচ্ছে আমাদের 2n², ঠিক আছে। তো চলো এরপরে আমাদের যদি আমরা উদাহরণ দেখি, আমরা জানি কি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। তো দেখো, এবং এর একটি ইলেকট্রন তোমার কি, যেহেতু তোমার ইলেকট্রন সংখ্যা একটি, তাহলে আমার কি হবে, তোমার এটি কি কে সে শক্তি স্তরে প্রবেশ করবে, ঠিক আছে। এরপরে যদি আমি হিলিয়ামের ক্ষেত্রে দেখি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2টি। তো আমরা জানি তোমার একটা মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা। তো এখানে যেহেতু তোমার ইলেকট্রন সংখ্যা 2টি, তাহলে সেইটা আমার কিসে যাবে, সেইটা আমার কে শক্তি স্তরে যাবে, ঠিক আছে। সেইটা আমার কিসে যাবে, সেইটা আমার কে শক্তি স্তরে যাবে। এরপরে দেখো, এরপর আমরা কি দেখব, এরপর আমাদের হচ্ছে আমরা বলেছি যে ইলেকট্রন শুধু মানে ওই যে ভোর পরমাণু মডেলে বলা আছে যে শুধু হচ্ছে কক্ষপথে ঘুরতে পারে, মানে কিন্তু আমরা দেখছি হচ্ছে কক্ষপথে এরা ঘুরতে পারে। তো সেটা কিভাবে, আমরা জানি প্রতিটি প্রধান শক্তি স্তরকে n দ্বারা চিহ্নিত করা হয়, আর উপশক্তি স্তরে এগুলা ভাগ হয়। অ্যান্ড মনে রাখতে হবে উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমার উপশক্তি স্তরে যে অরবিটাল সেটাকে আমার এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, আমার সেটাকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা জানো যে এই ক্লাসগুলো আমরা কেন নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের পুরোপুরি এসএসসি 26 এবং 27 ব্যাচে যারা আছো, এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাস, যেহেতু সামনে ওদের প্রি টেস্ট পরীক্ষা এবং সামনে ফাইনাল পরীক্ষা, এই জন্য আমরা হচ্ছে কি ওদেরকে মানে ওদের কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথের প্রি রিভিশন কোর্সের মাধ্যমে পুরোটাই হচ্ছে ফ্রিতে শেষ করিয়ে দিব। তো আশা করছি আমাদের সাথে তোমরা ক্লাসগুলো করলে তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বন্ধুদেরকে জানাবে, আর হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো করোনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, তোমরা অবশ্যই সেটা করে নিবে, হ্যাঁ। তো চলো এখন আমরা এবার কি দেখলাম, উপশক্তি স্তর সম্পর্কে আমরা দেখলাম, ঠিক আছে। তো দেখো এখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার মানে কি বলে, এটার মান এল এর মান আমার কি 0 থেকে n-1 পর্যন্ত, এল আমার কি, এল হচ্ছে আমার উপশক্তি স্তর। তো এটা মাথায় রাখতে হবে, এল এর মান যদি আমার 0 হয় সেটা আমার কি এস উপশক্তি স্তর, এল এর মান যদি আমার 1 হয় সেটা পি মানে উপশক্তি স্তর, এল এর মান যদি 2 হয় সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর, অ্যান্ড এল এর মান যদি তোমার কি হয় 3 হয় সেটা আমার এফ। তো এখন এখানে দেখো আমার এন এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা কি জানি এল এর মান কি হবে 0 থেকে n-1, তাহলে n-1 করলে আমার কি, n এর মান যদি আমার 1 হয় 1-1, তাহলে আমার কি হচ্ছে 0 হয়ে গেছে, এই যে দেখো 0। তাহলে আমার অরবিটাল সংখ্যা কয়টি, এর মান 1, তার মানে আমার অরবিটাল সংখ্যা হচ্ছে একটি। তাহলে আমার অরবিটালের নাম কি হবে, অরবিটালের নাম হচ্ছে 1s, ঠিক আছে। এবার আমরা আসি, n এর মান হচ্ছে আমার কত, n এর মান হচ্ছে আমার 2। তাহলে n এর মান আমার যদি 2 হয়, আমি বলছি 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে একটা তো 0 আমার আছে, আর n এর মান যেহেতু 2, তাহলে আমরা কি 2-1 করলে আমরা কত পাই, 1 পাই। তাহলে আমার n এর মান যখন 2 হবে তখন আমার l এর মান কত হবে 0,1, ঠিক আছে। এবং আমাদের অরবিটাল সংখ্যা কয়টি, তখন আমার অরবিটাল সংখ্যা থাকবে হচ্ছে 2টি। তো সেটাকে আমরা কিভাবে লিখব, দেখো যখন হচ্ছে আমরা 2s 2p এভাবে আমরা লিখব। এরপর আমরা আসি n এর মান 3, তাহলে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 1 কম হবে, তাহলে 0 1 2। দেখো এখানে তোমরা তো বুঝছো যে এল এর মান কি, আমার 0 থেকে কি n-1 পর্যন্ত, ঠিক আছে। এটা তোমার এমসিকিউ তো আসবে, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 3টা, তাহলে আমার অরবিটাল সংখ্যা কয়টি হবে, 3টা, 3s 3p আর 3d। এভাবে সেম n এর মান 4 হলে আমার হচ্ছে 4টি, তারপরে n এর মান 5 হলে আমার হচ্ছে তোমার কয়টি, 5টি, অ্যান্ড 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, তোমরা কি আশা করছি বুঝতে পারতেছো, ঠিক আছে। ক্লাস কি ঠিকমতো দেখা যায়, আচ্ছা। এরপর আমরা দেখি, এরপর আমাদের কি আছে, ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তো দেখো ইলেকট্রনের ধারণ ক্ষমতা কি, একটা উপশক্তি স্তর আমরা একটু আগে দেখেছি যে আমার একটা পূর্ণ শক্তি স্তর, এই যে এখানে লেখা আছে একটা পূর্ণ শক্তি স্তরে আমাদের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n²। এখন যেহেতু ইলেকট্রন উপশক্তি স্তরও ঘুরে বেড়ায়, তাহলে আমাদের ইলেকট্রনের উপশক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে,
মাথায় রাখতে হবে উপশক্তি স্তরের বেলায়, মাথায় রাখতে হবে উপশক্তি স্তর যখন বলবে তখন আমার কত হবে 2 ইন্টু 12 প্লাস 1। আর আমার শুধু যদি শক্তি স্তর বলে, শুধু যদি আমার শক্তি স্তর বলে তখন আমার কি হবে 2n স্কোয়ার। তো তোমরা এটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি উপশক্তি স্তর বলে, আমাদের উপশক্তি স্তরে কি উপশক্তি স্তর হচ্ছে আমাদের 2 ইন্টু 12 প্লাস 1, এই যে এটা। আর আমাদের যদি হচ্ছে কি বলে শুধু শক্তি স্তর বলে তখন আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে 2n স্কোয়ার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো এখানে তোমাদের হচ্ছে ওই যে বইয়ের যে চকটা, যে আমরা n এর মান ধরলাম 1, তাহলে আমাদের l এর মান কত হয় একটু আগে দেখেছি 0 থেকে n মাইনাস 1। তো n এর মান যেহেতু 1, n মাইনাস 1 করলে সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা জানি, আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের s অরবিটাল, অ্যান্ড আমরা অরবিটালকে লিখতে পারি 1s। আর তাহলে আমাদের হচ্ছে তোমার এখন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা এই যে দেখো 2 ইন্টু 12 প্লাস 1। তো এখন আমাদের তাইলে হচ্ছে কি হবে বলো, আমাদের তাহলে কি হবে বলো? আমাদের হবে হচ্ছে যে দেখো 2, তারপর হচ্ছে আমার এল এর মান কত, এল এর মান আমার আসছে হচ্ছে 0, ঠিক আছে? এটা 0 বসালাম, তারপর হচ্ছে আমার 1, তো এটা তো 0 হয়ে গেল, আর এখানে আছে প্লাস 1, আর বাইরে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে কত 2। তাহলে আমার দেখো, তাহলে আমার তখন হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, দুটি। আর আমার হচ্ছে এমনি হচ্ছে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, সেখানে 2। সেম হচ্ছে তোমার n এর মান যখন 2 হবে, আমরা জানি তখন হচ্ছে আমার কি এল এর মান হবে 0 আর 1, তখন আমরা এস আর পি এভাবে লিখতে পারবো। তোমরা হচ্ছে আমি তোমাদেরকে বলবো এই চকটা তোমাদের সিকিউতে হচ্ছে একটা কোশ্চান তোমার ঘতে, মানে এই ঘতে হচ্ছে তোমার থাকে হচ্ছে বোরের মডেল বা হচ্ছে রাদারফোর্ডের মডেল এইরকম। আর ঘতে তোমার কি একটা নাম্বার দিয়ে n সমান, ধরো n সমান 3 এর জন্য তোমাকে হচ্ছে কি করে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলে। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন। আমি তোমাদেরকে হচ্ছে সিকিউগুলো বলে দিচ্ছি কেমন টাইমে সিকিউ আসবে, এটা তোমাদের জন্য কমন কোশ্চেন। তো আশা করব তোমরা হচ্ছে অবশ্যই এই শখটা ভালো মতোই তোমরা মনে রাখবা। এরপর আমরা তো হচ্ছে সিকিউ সলভ করবো, তখন তোমাদেরকে আরও ভালো করে হচ্ছে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো সৃজনশীল পারার জন্য অবশ্যই এই শখটা কিভাবে আসছে সেটা আমরা তো হচ্ছে এই যে একটু আগে যেগুলো বললাম এল এর মান এন এর মান কীভাবে আসছে, কোথায় ধারণ ক্ষমতা কী, সেভাবে তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবা। ওকে, তো দেখো এরপর আমাদের আমরা যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করি সেগুলো কি আমরা চাইলে যে কোনোভাবে আমরা ইচ্ছা মতো করতে পারি? আমরা কি অবশ্যই কোনো না কোনো নিয়ম মেনে সেগুলো করতে থাকি, ঠিক আছে? তো এখন দেখো পরমাণুতে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি সেটা 3টা রীতিতে করি, ঠিক আছে? 3টা নীতিতে। তো তোমাদের হচ্ছে তোমার ক নাম্বারে বা খ নাম্বারে তোমার এই যে এই কোশ্চেনগুলো আসে যে তোমার কি যে 3টা নীতি আছে সেগুলো, যেমন প্রথমটা হচ্ছে পাউলিন নীতি, সেকেন্ড হচ্ছে আউবাউ নীতি, থার্ডটা হচ্ছে তোমার কি হুন্ডের নীতি। ওকে, তো দেখো তোমার হয়তো বা ক নাম্বারে লিখে দিতে পারে হচ্ছে আউবাউ নীতিটি ব্যাখ্যা করো, খ নাম্বারে হয়তো বা লিখতে পারে হচ্ছে হুন্ডের নীতিটি হচ্ছে তোমার উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হইতে পারে। তো এগুলো আসলে তোমার খুবই কমন কোশ্চেন। আশা করছি আমাদের ক্লাসগুলো করলে তোমরা হচ্ছে এগুলো খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো এখানে তোমাদের বইয়ে যে ইলেকট্রন বিন্যাস করা আছে সেটা আমরা হচ্ছে বেসিক্যালি কিসের উপরে মানে নির্ভর করে করি, সেটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে তোমার ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে থাকে। এখন আহ্বান নীতি কি বলে? আহ্বান নীতি যেটা বলে সেটা হচ্ছে আমরা মানে এভাবে করব যে যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং এরপরে কি ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরের মানে উচ্চ শক্তির অরবিটালে ক্রমান্বয়ে প্রবেশ করবে, ঠিক আছে? তো সেটা কিভাবে, তাহলে আমরা আহ্বান নীতি কি বুঝলাম? আমরা ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপরে হচ্ছে আমার ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এখন তোমার অরবিটালের যে শক্তি, আমরা তো উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর এটা বলছি। এখন শক্তি স্তর আমরা কেমনে ডিপেন্ড করব, সেটা হচ্ছে আমরা দেখো n প্লাস এল এর মান। তো n প্লাস এল এর মান তোমরা একটু আগে দেখছো কোনটাকে এল এর মান বলা হয় কোনটাকে n এর মান বলা হয়। তো আমরা হচ্ছে এই যে মানটা n প্লাস এল এর মান এটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করব, তোমার এটা আমরা সে অনুযায়ী বুঝে নিব। তো দেখো এই যে দেখো অরবিটালে শক্তি নির্ধারণ করা হয় প্রধান শক্তি স্তর n এবং উপশক্তি স্তর l এর মান দ্বারা। ওকে, n প্লাস l এর মান দ্বারা। যে অরবিটালে আমরা বলেছি যে অরবিটালে শক্তি কম সেখানে আগে প্রবেশ করবে, তাহলে কি
যে অরবিটালে n প্লাস এল এর মান কম সে অরবিটালে আমাদের কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। আহ্বান নীতি অনুসারে এটাই বলে যে অরবিটালে আমার n প্লাস এল এর মান কম সে অরবিটালে আমাদের কি হবে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, তাহলে এবার বলো, আর যে অরবিটালে n প্লাস এন এর মান সমান হয় সেইখানে আমার কি হবে n এর মান যে অরবিটালে শক্তি কম, ধরো n প্লাস এল এর মান কি বলবো তোমার হচ্ছে, ধরো n সমান আছে হচ্ছে 5 আর মানে এল সমান আছে হচ্ছে 0, এটা হচ্ছে একটার জন্য, তাহলে আমার n প্লাস এল এর মান কত হবে 5 প্লাস 0 ইকুয়াল 5। আবার n এর মান আছে হচ্ছে 3, এল এর মান আছে হচ্ছে 2, তখন আমার n প্লাস এল এর মান কত হবে, তাও আমার কি হবে 5 হবে। তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেইখানে আমার n এর মান কম হবে, যেইখানে আমার এই n এর মান কম হবে সে অরবিটাল আমার ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। তো দেখো আমরা প্রথম আমরা ইলেকট্রন বিন্যাসের কাছে কি দেখি, প্রথমে আমরা 1s এ যাই, তারপর হচ্ছে 2s, তারপর 2p, তারপর 3s। এখন সেটা কিভাবে দেখো, আমরা যদি তোমার 1s আর 2s এর কথা হচ্ছে আমরা ভাবি, আমরা জানি n এর মান তাহলে আমার কত 1, s এর মান আমার কত কত আমার 0, ঠিক আছে, তাহলে কি 1 প্লাস 0 1। এখানেও আমরা জানি s হচ্ছে আমাদের n এর মান আমার 2, s এর মান আমার 0, তাহলে আমার কি n প্লাস l এর মান আমার কত 2। তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, যেহেতু আমার n প্লাস l এর মান এখানে কম, তাহলে আমার 1s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। বুঝতে পারছো? এভাবে দেখো তোমাদের হচ্ছে ইসে দেওয়া আছে, পুরোটাই দেওয়া আছে। তো আশা করছি এই যে আমরা যদি 3d অরবিটালের কথা চিন্তা করি, এখানে আমার n এর মান হচ্ছে 3, d যেহেতু আমরা জানি l এর মান হচ্ছে d এর ক্ষেত্রে 2, এটা আমরা গত স্লাইডে পড়ায় আসি। তাহলে n প্লাস l এর মান আমার কি হবে তোমার 5। আর 4s অরবিটালের ক্ষেত্রে আমরা জানি n এর মান আমার 4 কিন্তু l এর মান আমার 0, তাহলে n প্লাস l এর মান আমার কত 4। তাহলে তাহলে আমার কি হবে আগে 4s অরবিটালে যেহেতু শক্তি কম, তাহলে আমার কি প্রথমে 4s অরবিটালে যাবে। এই যে দেখো প্রথমে হচ্ছে আমার 4s অরবিটালে আসছে, পরে আমার কোথায় আসছে, পরে আমার আসছে হচ্ছে 3d তে। তো আশা করছি তোমার এটা বুঝতে পারছো, ঠিক আছে, এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরপরে দেখো এর বাইরে আমাদের কি ইলেকট্রন বিন্যাসে কি দেখবা মাঝে মাঝে কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে। তো আমরা জানি আমাদের হচ্ছে পি অরবিটাল যে উপশক্তি স্তরগুলো আছে পি বা ডি অরবিটাল, সেগুলো হচ্ছে তোমার অর্ধেক পূর্ণ বা হচ্ছে সম্পূর্ণরূপে পূর্ণ থাকে। তো আমরা জানি পি তে হচ্ছে 6টা ইলেকট্রন, তারপর হচ্ছে ডি তে আমার কয়টা 10টা ইলেকট্রন থাকে। তো কখনো হচ্ছে দেখবা পি5, কখনো দেখবা হচ্ছে ডি5। ওকে, তো মাথায় রাখতে হবে আমার যেখানে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকবে সেখানে আমার সেই অনুযায়ী ইলেকট্রন বিন্যাস মানে আমরা হচ্ছে সেভাবেই করব। তো এখন আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ব্যতিক্রমের ক্ষেত্রে বেসিক্যালি ক্রোমিয়াম দিয়ে উদাহরণটা দেওয়া হয়। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, ক্রোমিয়ামের আমার ইলেকট্রন বিন্যাস কত, আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 24। এখন এখানে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একবার করি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 24, তাই না? দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে আমরা জানি 24, তাহলে 1s2 2s2, ঠিক আছে, তারপর হচ্ছে 2p6 3s2, হ্যাঁ, তারপর হচ্ছে 3p6 কত হইলো 4 10 12 18 24, যেহেতু আমরা লিখবো হচ্ছে 3d4 and 4s2, কারণ আমরা কি জানি সবগুলো অরবিটাল পূর্ণ থাকতে চাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আমরা জানি হচ্ছে ডি অরবিটাল কি হয়তোবা পূর্ণ অথবা তোমার অর্ধপূর্ণ থাকতে চাই, ঠিক আছে। তাইলে আমাদের কি এই ইলেকট্রন বিন্যাসটা হবে, এই ইলেকট্রন বিন্যাসটা হবে না, কারণ কি 3d অরবিটাল আমার অর্ধপূর্ণ থাকতে চাই। তো তাইলে আমরা কিভাবে লিখবো সেটা, আমরা লিখবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, আর হচ্ছে আমরা লিখবো 3d5
আমরা সব সময় ডি অরবিটাল বা পি অরবিটালকে পূর্ণ অথবা তোমার অর্ধপূর্ণ বা পূর্ণ করার চেষ্টা করব। দেন আমরা যদি একটা ইলেকট্রন এখান থেকে এখানে দিয়ে দেই তাহলে আমার কি হবে 4s এখানে 1। ওকে, এখন আমার কি ডি অরবিটাল মানে মোস্টলি তোমার স্টেবল হয়েছে। দেন এই জন্য আমাদের কি হলো তোমার তখন আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় এভাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা মাথায় রাখবো, আমাদের সব ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ব্যতিক্রম আছে। ওকে, তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, তো তোমাদের আজকে হচ্ছে ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের বাকি অংশটুকু হচ্ছে কভার করে দিব। আর আশা করব তোমাদের হচ্ছে ক্লাসগুলোর কথা তোমরা ফ্রেন্ডদেরকে জানাবা। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই তোমরা সেটা জানাতে পারো। আর যদি ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।